ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আলোচনা করব মার্কসিস্ট ক্রিটিসিজম নিয়ে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা বিভিন্ন ক্রিটিসিজম নিয়ে পরপর আলোচনা করছি, যেখানে আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার 19 এবং আজকের ক্লাসে আমরা মার্কসিস্ট ক্রিটিসিজম নিয়ে আলোচনা করব। আশা করছি এর আগের সমস্ত ক্লাসগুলো ক্রিটিসিজমের উপরে সবাই ফলো করেছো ক্রনোলজিক্যালি। যদি না করে থাকো অবশ্যই আমার চ্যানেল থেকে সেই সমস্ত অংশের ভিডিওগুলি আগে দেখে নেবে, তাহলে আশা করছি তোমাদের লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের প্রিপারেশনে খুবই হেল্প হবে। লিটারারি থিওরি এবং ক্রিটিসিজমের এই সিরিজে আমরা প্রত্যেকটা ক্লাস ইন ডিটেইল কভার করছি। আশা করি ক্রনোলজিক্যালি এর আগে পর্যন্ত সমস্ত ক্লাসগুলো সবাই ফলো করেছো। যদি না করে থাকো ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক আমি দিয়ে রাখছি, পারলে একবার ফলো করে নেবে, তাহলে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম নিয়ে আর কারোরই কোনো অসুবিধে থাকবে না। ইংলিশে ইউজিসি নেট, ডাব্লিউবি সেট এবং কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টরা যাদেরই লিটারারি থিওরি এবং ক্রিটিসিজম নিয়ে ভীতি রয়েছে, আশা করি এই সমস্ত ক্লাসগুলো একবার কভার করার পরে কারোরই আর লিটারারি থিওরি আর ক্রিটিসিজম বুঝতে কখনোই কোনো অসুবিধা হবে না। তাই যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটা ফলো করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসের নোটিফিকেশন আর তোমার মিস হবে না। এবং ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। এছাড়াও আমাদের এই চ্যানেলে তোমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার, ডাব্লিউবি এসএলএসটি, মাদ্রাসা সার্ভিস কমিশন, আপার প্রাইমারি টেট, বিপিএসসি 4.0, ইউজিসি নেট, সেট, ওয়েস্ট বেঙ্গল এইচএস, ত্রিপুরা টিজিটি, পিজিটি এই সমস্ত কোর্সেসগুলো আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে পেয়ে যাচ্ছ, যেখানে মান্থলি খুব স্বল্প মূল্যে তোমরা এই প্রত্যেকটা এক্সামের ফুল কোর্স কিন্তু তোমরা প্রত্যেকটি ক্লাস ইন ডিটেইল ডিসকাশন এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটের সিরিজ সহ পেয়ে যাচ্ছ। তাই যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে আমি আমাদের মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্ক প্রোভাইড করছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এছাড়াও এই ধরনের প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ফুল সিলেবাস, নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা আমাদের এই চ্যানেল থেকে পারচেস করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। এছাড়াও ইংলিশ রিলেটেড যাবতীয় কোয়ারিজের জন্য তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপও জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই সমস্ত কিছুর সাথে উল্লেখ করে দিচ্ছি। দেখো, এই মার্কসিস্ট ক্রিটিসিজম বা এই যে মার্ক্সবাদী সাহিত্য সমালোচনা, এটা একটা তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি যেটা সাহিত্যকে সমাজের অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোর প্রতিফলন হিসেবে বিচার করে, এবং কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলসের দর্শনের উপরে ভিত্তি করে এই মার্কসিস্ট ক্রিটিসিজম গড়ে উঠেছে। এই মার্কসিস্ট ক্রিটিসিজম হঠাৎ করে আসেনি, বরং 19th সেঞ্চুরি থেকে শুরু করে ধাপে ধাপে এটা বিকশিত হয়েছে। এই মার্কসিস্ট ক্রিটিসিজমের ভিত্তি স্থাপন করেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলস। যেমন কার্ল মার্কসের দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং দাস ক্যাপিটাল এই সমস্ত লেখাতে সাহিত্য এবং সংস্কৃতির ওপর অর্থনীতির প্রভাবের কথা উল্লেখ ছিল। তারা বিশ্বাস করতেন যে একটা সমাজের অর্থনৈতিক অবস্থা তার শিল্পকলা এবং সাহিত্যকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে। মার্কসের মৃত্যুর পর জর্জি প্লেখানভ নামক চিন্তাবিদরা সাহিত্যকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা শুরু করে দেন। তারা সাহিত্যকে কেবল লেখকের ব্যক্তিগত দৃষ্টি হিসেবে না দেখে বরং সামাজিক বিবর্তনের একটা অংশ হিসেবে ব্যাখ্যা করতে শুরু করেন। এবং 1917 সালে যখন রুশ বিপ্লব দেখা দিয়েছিল, তারপর মার্ক্সবাদী এই সমস্ত ক্রিটিসিজম একটা সুসংগঠিত তাত্ত্বিক রূপ লাভ করে। এই সময় সোশ্যালিস্ট রিয়েলিজম বা সমাজতান্ত্রিক বাস্তববাদের ধারণা জনপ্রিয় হয়ে ওঠে, যেটা কি করে সাহিত্যকে শ্রমিক শ্রেণীর সংগ্রামের হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপরে জোর দেয়। এর পরবর্তীতে এই মার্কসিস্ট ক্রিটিসিজম আরো গভীর হয়, আরো সূক্ষ্ম হয় এবং কয়েকজন প্রধান চিন্তাবিদ একে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন বা পরিচিতি দিয়ে দেন। যেমন আমরা জর্জ লুকাচকে পাবো, অ্যান্টনিও গ্রামসিকে পাবো, টেরি ইগলটনকে পাবো প্রমুখ। তাই সংক্ষেপে বলতে গেলে এই মার্কসিজম একটা অর্থনৈতিক তত্ত্ব হিসেবে প্রথমে দেখা দিলেও পরবর্তীকালে সাহিত্য বিশ্লেষণের একটা শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে, যেটা বই বা সিনেমার ভেতরে লুকিয়ে থাকা সেই শ্রেণী সংগ্রাম, সেই ক্ষমতার লড়াইটাকেই কিন্তু চিহ্নিত করে। দেখো, ফাউন্ডেশন অফ মার্কসিজম, মার্কসের চিন্তার 3টি স্তর বা মার্ক্সবাদের ভিত্তি আমরা এখানে আলোচনা করব। দেখো, মার্ক্সবাদের ভিত্তি বা কার্ল মার্কসের চিন্তাধারা মূলত 3টে প্রধান স্তম্ভ বা উপাদানের উপরে দাঁড়িয়ে আছে। 3টে প্রধান স্তম্ভ আমরা দেখতে পাবো। প্রথমত কি? ফিলসফিক্যাল। মার্কস জার্মান দার্শনিক হেগেলের দান্দিকতা এবং
ফেয়ারবাখের সেই বস্তুবাদকে একসাথে একত্রিত করে এই যে দ্বান্দ্বিক বস্তুবাদ তিনি গড়ে তোলেন, মানে জগৎ কোনো স্থির বিষয় নয়, বরং একটি প্রতিনিয়ত দ্বন্দ্ব এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলছে, এই যে দর্শনের সামাজিক প্রয়োগই হচ্ছে এই ঐতিহাসিক বস্তুবাদ, যেটা ইন্ডিকেট করছে যে সমাজের পরিবর্তন মূলত বস্তুগত বা অর্থনৈতিক পরিবর্তনের কারণেই ঘটে। দ্বিতীয়ত হচ্ছে অর্থনীতি। না শ্রমিক বা তার শ্রম দিয়ে মার্কস ব্রিটিশ ক্লাসিক্যাল ইকোনমি বা অর্থনীতি বিশ্লেষণ করে পুঁজিবাদের শোষণমূলক একটা চরিত্র তিনি তুলে ধরেছিলেন। শ্রমিক তার শ্রম দিয়ে মূল্য তৈরি করে, কিন্তু মালিক তাকে অনেক কম মজুরি দেয়। এই যে মাঝখানের বাড়তি অংশ বা উদ্বৃত্ত মূল্য মালিক নিজের পকেটে ভরে রাখে। শ্রমিক শ্রম দিয়ে জিনিস বানাচ্ছে, সেই জিনিসটা মালিক বেচে অনেক টাকা কামিয়ে নিচ্ছে। তো এই যে মাঝখানে মালিক নিজের পকেট ভরে নিল, কিন্তু শ্রমটা দিয়েছিল শ্রমিক, যেটা শোষণের মূল ভিত্তি, মালিকের এই যে পকেট ভরে নেওয়াটা, এটাকে তিনি এই অংশে দেখিয়েছেন। আর তৃতীয় স্তম্ভ কি না পলিটিক্যাল, রাজনীতি, যেখানে শ্রেণী সংগ্রাম, বৈজ্ঞানিক সমাজতন্ত্র রয়েছে। মানে মার্ক্সবাদের সেই প্রয়োগিক বা রাজনৈতিক দিক হচ্ছে এইটা। ফরাসি সমাজতন্ত্রীদের সেই চিন্তাধারাকে তিনি একটা বৈজ্ঞানিক রূপ দিয়েছিলেন। মানে মানব সমাজের ইতিহাস হচ্ছে কি না শ্রেণী সংগ্রামের ইতিহাস। পুঁজিবাদী সমাজে সেই বুর্জোয়া বা মালিক এবং সেই প্রলেতারিয়েত বা শ্রমিক শ্রেণীর মধ্যে এই লড়াই অনিবার্যভাবে বিপ্লবের দিকে নিয়ে যায়, যার চূড়ান্ত লক্ষ্য কি না একটা শ্রেণী শূন্য সাম্যবাদ সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে কোনো শ্রেণী থাকবে না, যেখানে কোনো মালিক গোষ্ঠী থাকবে না, কোনো শ্রমিক গোষ্ঠী বা শ্রেণী থাকবে না, সবাই এক হবে। তো এই যে তিনটে স্তর মিলেই মার্ক্সবাদ একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। মানে এই তিনটে স্তর মিলেই মার্ক্সবাদকে একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন বা সমাজ পরিবর্তনের বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। কার্ল মার্ক্স মূলত তিনি প্রভাবিত হন হেগেলের সেই দ্বন্দ্ব তত্ত্ব বা ডায়ালেকটিক্সের দ্বারা। এছাড়া ব্রিটিশ অর্থনীতিবিদদের চিন্তা ভাবনার দ্বারাও তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এছাড়াও ফরাসি সমাজতন্ত্রের দ্বারাও কিন্তু তিনি প্রভাবিত হয়েছিলেন। কারণ কার্ল মার্ক্স যখন তার সেই তত্ত্বগুলো সাজাচ্ছিলেন, তখন তিনি সেই সময়ের ইউরোপের তিনটে শ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তিক ধারাকে একত্রিত করেছিলেন। কি কি না সেই হেগেলের সেই ডায়ালেকটিক্স বা দান্দিকতা। জার্মান দার্শনিক GW.F. হেগেল মনে করতেন কি না ইতিহাস বা জগৎ এগিয়ে চলে ডায়ালেকটিক্স বা দ্বন্দ্বের মাধ্যমে। এটা কোনো একটা থেসিস বা ধারণা এবং তার বিপরীত ধারণা মানে অ্যান্টিথেসিস, এই দুটোর সংঘাত থেকে তৈরি একটা নতুন সমন্বয় বা সিনথেসিস। মানে থেসিস এবং অ্যান্টিথেসিসের সংঘাত থেকে তৈরি হয় একটা নতুন সমন্বয়, যেটাকে বলা হচ্ছে সিনথেসিস। তো মার্ক্স হেগেলের এই যে দ্বন্দ্বের পদ্ধতিটাকে গ্রহণ করেন। হেগেল কি ছিলেন? ভাববাদী ছিলেন, তাই না? তিনি মনে করতেন সব পরিবর্তনের মূলে আছে চিন্তা বা আত্মা। মার্ক্স একে উল্টে দিয়ে কি বললেন না পরিবর্তনের মূলে কিন্তু চিন্তা নেই, বরং বস্তু বা অর্থনৈতিক অবস্থা মানে ম্যাটার রয়েছে তিনি বললেন। যেখানে হেগেল থিঙ্কিংকে বলেছিলেন বা আত্মাকে বলেছিলেন সব পরিবর্তনের মূলে রয়েছে, সেখানে মার্ক্স কি বললেন না বস্তু রয়েছে, ম্যাটার রয়েছে। মার্ক্স নিজেই বলেছিলেন যে হেগেলের ওই তত্ত্বগুলো মাথার ওপর নাকি ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তিনিই বরং তাকে পায়ের ওপরে ভর দিয়ে দাঁড় করিয়েছেন হেগেলের তত্ত্বটাকে। এছাড়াও তিনি ব্রিটিশ পলিটিক্যাল ইকোনমি দ্বারা তিনি অনেকটাই প্রভাবিত হয়েছিলেন। অ্যাডাম স্মিথ এবং রিকার্ডো মানে ডেভিড রিকার্ডোর কথা বলা হয়েছে এখানে। এদের মতো সেই ব্রিটিশ অর্থনীতিবিদরা কি দেখিয়েছিলেন যে পণ্যের মূল্য নির্ধারিত হয় শ্রম দিয়ে। একে বলা হয় লেবার থিওরি অফ ভ্যালু। বোঝা গেছে? তো মার্ক্স তাদের কাছ থেকে অর্থনীতির সেই বৈজ্ঞানিক বিশ্লেষণের পদ্ধতিটা শেখেন। তিনি বুঝতে পারেন যে সমাজের মূল চালিকা শক্তি হচ্ছে এই অর্থনীতি বা ইকোনমি। তো স্মিথ বা রিকার্ডো পুঁজিবাদকে একটা স্বাভাবিক এবং চিরস্থায়ী ব্যবস্থা মনে করতেন, কিন্তু মার্ক্স কি করলেন? তাদের সেই তত্ত্বটা বা থিওরিটাকে বিশ্লেষণ করে দেখালেন যে পুঁজিবাদ আসলে শ্রমিকের রক্ত শোষণ করে টিকে থাকা, কার দ্বারা? মালিকের দ্বারা। এখান থেকেই তিনি তার সেই বিখ্যাত সেই যে সারপ্লাস ভ্যালিউ বা উদ্বৃত্ত মূল্য এই যে থিওরিটা বা তত্ত্বটা, এটাই কিন্তু বের করেছিলেন। বোঝা গেছে? তাহলে আমরা সেদিক থেকে ব্রিটিশ পলিটিক্যাল ইকোনমিস্ট স্মিথ এবং রিকার্ডো দ্বারাও প্রভাবিত হয়েছিলেন বুঝতে পারলাম, হেগেলের ডায়ালেকটিক্সের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন বুঝতে পারলাম। এছাড়াও তিনি ফরাসি সমাজতন্ত্র ফ্রেঞ্চ সোশ্যালিজমের দ্বারাও প্রভাবিত হয়েছিলেন। ফরাসি বিপ্লবের পরে ফ্রান্সে সেন্ট সাইমন এবং ফুরিয়েরের মতো সেই সমস্ত থিঙ্কাররা একটা বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তারা পুঁজিবাদের সেই কঠোর
নীতিগুলোর সমালোচনা করেছিলেন। তো মার্কস এদের দ্বারা কিভাবে প্রভাবিত হলেন? না, তাদের কাছ থেকে মার্কস সামাজিক ন্যায় বিচার এবং সাম্যবাদের সেই অনুপ্রেরণাটা পেলেন। তিনি বুঝতে পারেন যে কেবলই এই সমস্ত তাত্ত্বিক আলোচনা নয়, বরং সমাজের আমূল পরিবর্তনের প্রয়োজন। মানে শুধু এগুলো করলে হবে না, মানে আলোচনাটা করলে হবে না, এগুলো বাস্তবেই এগুলো করতে হবে বা করতে নেমে পড়তে হবে। মার্কস তাদের সেই সমাজতন্ত্রকে বলতেন কাল্পনিক সমাজতন্ত্র, ইউটোপিয়ান সোশ্যালিজম। কারণ তারা কিভাবে পরিবর্তন আসবে তার কোনো বাস্তব পথ দেখাতে তো তারা পারেননি, শুধু তারা থিঙ্কিং পর্যায়ে রেখে দিয়েছিলেন এরকম হবে সেরকম হবে, পথ দেখাতে পারেননি। মার্কস এর সাথে ইতিহাস এবং অর্থনীতিকে যোগ করে দিলেন এবং একে একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের রূপ দিলেন একদম স্ট্রাকচার ওয়াইজ। তাহলে বলা যায় যে ফ্রেঞ্চ সোশ্যালিজমের দ্বারাও তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, যদিও তার সাথে তিনি সেটাকে মডিফাই করেছিলেন। তাহলে আমরা কি বলতে পারি যে কার্ল মার্কস কিন্তু যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন হেগেলের দ্বারা, তার দ্বান্দ্বিক পদ্ধতির মাধ্যমে, ব্রিটেনের অর্থনীতি দ্বারা এবং ফ্রান্সের সমাজতন্ত্রের দ্বারা, মানে সাম্যবাদী ফ্রান্সের ধারণা। অবশ্য সেখানে তিনি কল্পনাকে বাদ দিয়ে বৈপ্লবিক এবং বৈজ্ঞানিক ভিত্তি দিয়েছিলেন। বোঝা গেছে? দেখো, মার্কসের এই চিন্তাধারার প্রাথমিক বা দার্শনিক পর্যায় যেটা আর্লি ফিলসফিক্যাল ফেজ, এটা বুঝতে গেলে 1844-এর সেই অর্থনৈতিক এবং দার্শনিক পাণ্ডুলিপিটা আমাদেরকে দেখতে হবে। কি না, ইকোনমিক অ্যান্ড ফিলসফিক্যাল ম্যানুস্ক্রিপ্টস, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা সেই প্যারিস ম্যানুস্ক্রিপ্ট নামেও কিন্তু পরিচিত। এই সময় মার্কস একজন তরুণ হেগেলপন্থী থেকে ধীরে ধীরে একজন সাম্যবাদী বিপ্লবীতে রূপান্তরিত হচ্ছিলেন এই টাইম ফেজটাতে। তো এই যে ম্যানুস্ক্রিপ্ট, এর মূল বিষয়গুলো কি ছিল? না, অ্যালিয়েনেশন বা এস্ট্র্যাঞ্জমেন্ট। দেখো, প্যারিস ম্যানুস্ক্রিপ্টের সবচেয়ে যুগান্তকারী ধারণা কি না, বিচ্ছিন্নতাবাদ, অ্যালিয়েনেশন, এক্সট্র্যাংমেন্ট। মার্কস কি দেখালেন? যে পুঁজিবাদী সমাজে একজন শ্রমিক 4টি স্তরে বিচ্ছিন্ন হয়ে যায়। কটি? 4টি স্তরে। প্রথমত, উৎপাদিত পণ্য থেকে বিচ্ছিন্নতা। মানে কি না, শ্রমিক যেটা তৈরি করছে, যেমন ধরো শ্রমিক একটা দামি ফোন তৈরি করলো, সেটা তার নিজের হলো না, কিন্তু সে শুধু তৈরি করে দিল। সে যত বেশি উৎপাদন করছে, সেই যে ফোন বা পণ্যটা তার কাছে তত বেশি শত্রুর মতো হয়ে উঠছে বা পরকীয় হয়ে উঠছে। তার কিন্তু সেটা থাকছে না, যতই তৈরি করুক কিনা তার তো সেটা থাকছে না, সেটা মালিক পক্ষ নিয়ে বেচবে। উৎপাদন প্রক্রিয়া দ্বিতীয়ত, মানে সেই প্রক্রিয়া থেকে বিচ্ছিন্নতা। কিভাবে না, কাজ করাটা শ্রমিকদের কাছে আনন্দের হচ্ছে না, যন্ত্রণার ঠেকায় পড়ে বাধ্য হয়ে বেঁচে থাকার তাগিদে তাকে কাজটা করতে হচ্ছে, কারণ যে জিনিসটা তৈরি করছে সেটা তার নয়, তাই না? কাজের সময় সে নিজেকে খুঁজে পাচ্ছে না, আনন্দ দিয়ে যে কাজটা করবে খুঁজে পাচ্ছে না, বাধ্য হয়ে করছে। তৃতীয়ত, মানুষের নিজের সত্তা বা স্পেসিস বিং থেকে বিচ্ছিন্নতা। মানুষের সহজাত বৈশিষ্ট্য কি? সৃজনশীলতা, নিত্য নতুন কিছু তৈরি করবে, কিন্তু পুঁজিবাদ মানুষকে যন্ত্রে পরিণত করে দিয়েছে। ফলে সে তার সেই বৈশিষ্ট্যগুলো, যে স্পেসিস বিং, সেটা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সেখানে তো সে কিছু নিত্য নতুন প্রয়োগ করতে পারছে না তার সৃজনশীল ধারণা, তাই না? শ্রমিক শ্রেণীকে জাস্ট একটা রুলস অ্যান্ড রেগুলেশন মেনে কি কি করতে হবে, গাইডলাইন মেনে সেগুলো করে যেতে হয়। তাহলে সে সেখানে একটা গতানুগতিক একটা অসারতার মধ্যে কাজ করে যাচ্ছে, করতে চায় না, তাগিদে, জীবন রক্ষার তাগিদে তাকে করতে হচ্ছে। বোঝা গেছে? আর কি না, অন্য মানুষ থেকে বিচ্ছিন্নতা। পুঁজিবাদ মানুষের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি করে দিচ্ছে। ফলে মানুষ কি হচ্ছে, একে অপরকে সহমর্মিতার চোখে আর দেখছে না, কেবল তাকে সে প্রতিযোগী মনে করছে, তাই না? বা উপযোগিতার বস্তু হিসেবে দেখছে। আর এই সময়ই মার্কস হেগেলের সেই ফেনোমেনোলজি অফ স্পিরিট গ্রন্থের বিশ্লেষণ বা ব্যবচ্ছেদ করেন। তিনি স্বীকার করেন যে হেগেল মানুষের নিজেকে তৈরির প্রক্রিয়াটা বুঝতে পেরেছিলেন, কিন্তু হেগেল ভুল করেছিলেন, কারণ তিনি কেবল চিন্তা বা চেতনার স্তরে এটাকে রেখে দিয়েছিলেন। আর মার্কস কি করেছিলেন? এটাকে বাস্তব জগতের শারীরিক পরিশ্রম বা শ্রমের স্তরে নিয়ে গিয়েছিলেন। তাহলে হেগেলের সেই ডাইডাকটিক সেই যে তত্ত্ব বা থিওরিটাকে তিনি গ্রহণ করলেও সেটাকে তিনি কি করেছিলেন? একটা বস্তুবাদী রূপ দিয়েছিলেন, ট্রান্সফর্মস ইট ইন্টু ম্যাটেরিয়ালিজম। আর কি, তিনি অ্যালিয়েনেশনের ধারণা ডেভেলপ করেছিলেন। এছাড়াও এই যে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট, এই যে পাণ্ডুলিপি, এই পাণ্ডুলিপিতে মার্কস সাম্যবাদকে প্রকৃত মানবতাবাদ হিসেবে সংজ্ঞায়িত করেছিলেন। এটা ছিল মানুষের হারানো প্রকৃতিকে পুনরুদ্ধার করার একটি প্রক্রিয়া। তার মতে সাম্যবাদ হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ ঘটানো, যাতে মানুষ আবারও তার নিজের সেই মানবিক সত্তাটাকে ফিরে পায়। বোঝা গেছে?
এছাড়াও আমরা এই ম্যানুস্ক্রিপ্টে লেবার এবং ক্যাপিটাল নিয়ে দেখতে পাই এই পর্যায়ে মার্কস অর্থনীতির পরিভাষাগুলোকে একটা দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছিলেন। তিনি দেখাচ্ছিলেন যে পুঁজিবাদ কেবল পণ্যের বিনিময়ে আবার পণ্য নয়, মানে পুঁজিবাদ মাত্র শুধু পণ্যের বিনিময় প্রথা নয়, একটা মানুষের শ্রমকে একটা কেনা বেচার বা কমোডিটির স্তরে কিন্তু এই পুঁজিবাদ পরিণত করে। শ্রমিকের শ্রমই পুঁজি তৈরি করে, আর সেই পুঁজি আবার শ্রমিককে ঘুরে শাসন করে, তাই না? যেটা সে তৈরি করে দিল, অর্থ তো তার হলো না, কার হলো? শ্রমিক শ্রেণীর হলো না, সেটা গিয়ে হলো শাসক শ্রেণীর। সেই শাসক শ্রেণীর সেই অর্থের দম্ভে ক্ষমতা অধিকার করছে, আবারও তাকে শাসন করছে। এই যে লেবার এবং ক্যাপিটাল, এটাও তিনি এখানে ব্যাখ্যা করেছেন। তিনি ধর্মকে মানব সৃষ্ট একটা ভাবনা হিসেবে দেখেন। তিনি অ্যালিয়েনেশনের এই যে তত্ত্ব বা থিওরিটাকে বিকাশ করান, এবং হেগেলের ডাইডাকটিক এই থিওরিটা গ্রহণ করলেও তাকে বস্তুবাদী রূপ দেন, ইত্যাদি আমরা তার এই ম্যানুস্ক্রিপ্টে দেখতে পাবো। এরপরে আরো একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আমরা মার্কসের পাবো, ম্যাটেরিয়ালিস্টিক কনসেপশন অফ হিস্ট্রি 1846, মার্কসের সেই ঐতিহাসিক বস্তুবাদ। এটা কি না, ইতিহাসের এমন একটা ব্যাখ্যা যেটার দ্বারা বা যেটা আমাদের কাছে ব্যাখ্যা করে যে মানুষের চিন্তা বা ধারণা সমাজ পরিবর্তন করে না, কি করে, বরং সমাজের অর্থনৈতিক কাঠামো এবং বস্তুগত উৎপাদনই ইতিহাসের সেই গতিপথটাকে পরিবর্তন করে। মার্কস তার জার্মান আইডিওলজি এবং আ কন্ডিশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমিক এর ভূমিকায় এই যে ধারণাটি, মানে ঐতিহাসিক বস্তুবাদ, সবচেয়ে স্পষ্টভাবে তিনি ব্যাখ্যা করে দেন, যেখানে তিনি বলেন উৎপাদন পদ্ধতি নিয়ে, তার বেস এবং সুপারস্ট্রাকচার নিয়ে, ইতিহাসের পর্যায়ক্রমিক বিবর্তন নিয়ে এবং পরিবর্তনের সেই চালিকা শক্তি নিয়ে। মার্কসের মতে ইতিহাসের ভিত্তি কি না, মানুষ কিভাবে তার বেঁচে থাকায় প্রয়োজনীয় জিনিসগুলোকে উৎপাদন করে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান। এখানে উৎপাদিকা শক্তি বা প্রোডাক্টিভ ফোর্স থাকছে, যেখানে প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, মানুষের শ্রম থাকছে। আর কি থাকছে? রিলেশনস অফ প্রোডাকশন, উৎপাদনের সম্পর্ক, মানে উৎপাদনের মালিকানা এবং মানুষের মধ্যে শ্রেণীগত একটা সম্পর্ক, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী, প্রভু দাস ইত্যাদি সম্পর্ক। আর কি, এই যে ঐতিহাসিক বস্তুবাদ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন না, এর মডেলের জন্য। কি মডেল না, বেস এবং সুপারস্ট্রাকচারের জন্য। বেস হচ্ছে সমাজের অর্থনীতি বা উৎপাদন সেই পদ্ধতি। মার্কস মনে করেন এটাই সমাজের আসল ভিত্তি, আর ভিত্তির ওপরে দাঁড়িয়ে থাকছে কি না, সমাজ, সংস্কৃতি, আইন, রাজনীতি, ধর্ম, এই সমস্ত, যেটাকে সুপারস্ট্রাকচার বলছেন। আর এই যে অর্থনীতি বা ভিত্তি যদি পরিবর্তিত হয়, মানে বেসটা যদি চেঞ্জ হয়ে যায়, তবে সেই যে সুপার স্ট্রাকচারটা, উপরিকাঠামো বা মানুষের চিন্তা বা আইন, এগুলোও বদলে যেতে পারে, তিনি বলেছেন। আর কি, মার্কস ইতিহাসকে কতগুলো সুনির্দিষ্ট অর্থনৈতিক ধাপের মাধ্যমে ব্যাখ্যা করেছেন, আদিম সাম্যবাদ, দাস সমাজ, সমাজতন্ত্র, পুঁজিবাদ ইত্যাদির মাধ্যমে। কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না আদিম যুগে, সবাই মিলেমিশে কাজ করত। মালিক এবং দাস এই দুটি শ্রেণীতে যে বিভক্ত সমাজ এলো, তারপরে এলো জমিদারি ব্যবস্থা, যেখানে সামন্ত, প্রভু এবং ভূমিদাস ইত্যাদি লেভেল ছিল। তারপরে পুঁজিবাদ এলো, শিল্প বিপ্লবের পর সেই পুঁজিবাদ, বুর্জোয়া এবং প্রলেটারিয়েট শ্রেণীর সৃষ্টি হলো, তাই না? এরপরে কি না, সাম্যবাদ, ভবিষ্যতে এমন একটা সমাজ আসবে যেখানে ব্যক্তিগত কোনো সম্পত্তি আর থাকবে না, কোনো শ্রেণী আর শোষণ করবে না, সবাই সমান হবে। আর ইতিহাস কেন এক ধাপ থেকে অন্য ধাপে যায়, সেক্ষেত্রে মার্কস কি বলেন না, যখন এই যে প্রযুক্তি বা উৎপাদিকা যে শক্তি অনেক উন্নত হয়ে যায়, কিন্তু পুরনো উৎপাদন সম্পর্ক, মানে আইন বা সেই মালিকানা, তাকে আটকে রাখতে চায়, তখনই সমাজের মধ্যে দ্বন্দ্ব হয়, তাই না? আর এই দ্বন্দ্বই সমাজের নতুন একটা ধাপে নিয়ে যায়। যেমন আমরা দেখলাম যে আদিম সমাজ থেকে দাস সমাজ, দাস সমাজ থেকে সামন্ততন্ত্র, তারপরে পুঁজিবাদ এসছে, এরপরে সাম্যবাদ আসবে। তাহলে হেগেল যেখানে মনে করতেন গণতন্ত্র বা স্বাধীনতার মতো বড় বড় চিন্তা বা আইডিয়া থেকে ইতিহাসের পরিবর্তন আসে, মার্কস বললেন না, তা থেকে আসে না। যখন কোনো বাষ্পীয় ইঞ্জিন বা নতুন কারখানা এলো, তখন সমাজ সামন্ততন্ত্র ভেঙে পুঁজিবাদে প্রবেশ করে গেল। মানে কি, পেট বা পকেট আগে, কিন্তু মস্তিষ্ক মানে আইন, চিন্তাই সব কিছুই কিন্তু সবার পরে। মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না, মানুষের সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে। কে বলেছিল? কার্ল মার্কস বলেছিল। তাহলে সেক্ষেত্রে হেগেলের সাথে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, তাই না? এই যে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচারের ধারণাটি, এই কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমিতে তিনি দিয়েছিলেন, যেটা বললাম আমি, বেস যেটা ইকোনমিক স্ট্রাকচার, এবং সুপারস্ট্রাকচার তার উপরে ভিত্তি করে যে কালচার, পলিটিক্স, ল, রিলিজিয়ন, তাই না? আর
when productive forces conflict with relations of production, তখনই আসে রিভলিউশন এবং নতুন একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। বোঝা গেছে? এরপরে আমরা দেখব ক্লাস স্ট্রাগল থিওরি, শ্রেণী সংগ্রাম তত্ত্ব 1848 এর। দেখো তার বিখ্যাত দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই গ্রন্থতে কার্ল মার্কস এবং ফ্রেডরিক অ্যাঙ্গেলসের শ্রেণী সংগ্রাম সেই থিওরিটা বা তত্ত্বটা সবচেয়ে জোরালোভাবে ফুটে উঠেছে, তাই না? এই বইয়ের প্রথম বাক্যটাই কি না, এই যে ক্লাস স্ট্রাগল থিওরি, এই ক্লাস স্ট্রাগল থিওরির মূল চাবিকাঠি কি ছিল? আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাসই হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। এখানে আমরা দেখতে পাবো শোষক মানে অপ্রেসার ভার্সেস অপ্রেসড, বুর্জোয়া বা বুর্জোইস ভার্সেস প্রোলেটারিয়েট, অনিবার্য বিপ্লব, পুঁজিবাদের পতন, লক্ষ্য কি না শ্রেণী শূন্য সমাজ। তাই তো মার্কস দেখিয়েছেন যে ইতিহাস জুড়ে সমাজ সবসময় দুটো প্রধান বিরোধী শক্তিতে বিভক্ত। প্রাচীন রোমে স্বাধীন নাগরিক এবং দাস, মধ্যযুগে কি এলো? সামন্ত প্রভু আর ভূমিদাস, আধুনিক যুগে পুঁজিবাদ আর শ্রমিক। এই দুয়ের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব কিন্তু চিরন্তন, সব দিনই। তার এই যে ম্যানিফেস্টোতে কি বলা হয়েছে, আধুনিক শিল্পায়ন সমাজকে আরো জটিল করার বদলে বরং দুটো শিবিরে ভাগ করে দিচ্ছে। কি কি না, এই যে বুর্জোইস এবং প্রলেটারিয়েট। বুর্জোইস কারা? যারা উৎপাদন যন্ত্রের মালিক, কারখানার মালিক, জমির মালিক, যন্ত্রপাতির মালিক, মুনাফা অর্জনের জন্য তারা শ্রমিকদেরকে শোষণ করছে। আর প্রলেটারিয়েট হচ্ছে সেই সমস্ত আধুনিক শ্রমিক শ্রেণী যাদের নিজস্ব কোনো সম্পদ নেই, তারা বেঁচে থাকার জন্য নিজের শ্রমটাকে জাস্ট বিক্রি করতে বাধ্য হচ্ছে। তো ম্যানিফেস্টোতে কার্ল মার্কস বুর্জোয়া শ্রেণীকে একটা বিপ্লবী শক্তি হিসেবে দেখিয়েছেন, কারণ তারা সামন্ততন্ত্রকে ধ্বংস করে বিশ্ব বাজার তৈরি করেছে এবং বিজ্ঞান এবং প্রযুক্তির সেই অভাবনীয় উন্নতিটা ঘটিয়েছে। কিন্তু এই যে প্রক্রিয়ায় তারা এমন একটা বিশাল শ্রেণী মানে শ্রমিক শ্রেণী তৈরি করেছে যারা শেষ পর্যন্ত তাদেরই পতন ঘটাবে। মার্কসের মতে পুঁজিবাদী ব্যবস্থায় শোষণ যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে তখন শ্রমিকরা সংগঠিত হতে শুরু করবে এবং তারা বুঝতে পারবে যে তাদের হারাবার আর কিছুই নেই, কিন্তু জয় করার জন্য গোটা বিশ্বটাই তাদের কাছে পড়ে রয়েছে। তাহলে কি হলো? শ্রেণী সংগ্রামের চূড়ান্ত পরিণতিটা হবে একটা সশস্ত্র বিপ্লব, যার মাধ্যমে শ্রমিক শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তাই না? এই যে সংগ্রামের চূড়ান্ত লক্ষ্য কি না, ব্যক্তিগত সম্পত্তির উচ্ছেদ এবং একটা শ্রেণী শূন্য সমাজ প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের ওপরে মানুষের কোনো শোষণ থাকবে না। কারণ আমরা কি দেখেছিলাম কমিউনিস্ট ম্যানিফেস্টোর শেষের সেই কথাটা, সমস্ত মজদুর বা দুনিয়ার সব মজদুর এক হও। এই যে থিওরিটা বা তত্ত্বটা তাহলে কেবল ইতিহাসকেই ব্যাখ্যা করছে না, সমাজ পরিবর্তনের একটা রাজনৈতিক কর্মসূচিও প্রদান করছে এরা, তাই না? তাহলে এখানে আমরা কি দেখেছিলাম যে পুঁজিবাদ সম্পত্তিকে কয়েকজনের হাতে কেন্দ্রীভূত করে। এখানে আমরা প্রোলেটারিয়েট আর বুর্জোয়া ইত্যাদি ভাগ পেয়েছিলাম। এরপরে আমরা দেখতে পাবো দাস ক্যাপিটাল। 1867 প্রকাশিত হয় দাস ক্যাপিটাল, কার্ল মার্কসের জীবনের শ্রেষ্ঠ কাজ, মার্কসীয় অর্থনীতির একটা প্রধান ভিত্তি। দেখো, যদি কমিউনিস্ট ম্যানিফেস্টোকে রাজনৈতিক একটা কর্মসূচি বলা হয়, তবে এই যে দাস ক্যাপিটাল এটাকে কি বলা হবে? পুঁজিবাদের একটা গভীর একটা বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক এক্সপেরিমেন্ট বা ব্যবচ্ছেদ। এই গ্রন্থে তিনি পুঁজিবাদের সেই অভ্যন্তরীণ সেই মেকানিজম বা পদ্ধতিটা ব্যাখ্যা করেছেন, যেখানে থিওরি অফ সারপ্লাস আমরা পাবো, সারপ্লাস ভ্যালিউ, থিওরি অফ সারপ্লাস ভ্যালিউ, শ্রমিকের শোষণ এবং বিচ্ছিন্নতা, এছাড়া কমোডিটি অ্যান্ড ভ্যালিউ পাবো, তাই না? কমোডিটি ফেটিসিজম। দেখো, মার্কস এই বইটার শুরুতেই কমোডিটি নিয়ে আলোচনা করেছেন। তার মতে পণ্যের দুটো দিক আছে, ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু। বোঝা গেছে, ইউজ ভ্যালু হচ্ছে পণ্যটা মানুষের কোন প্রয়োজনে লাগছে, কি জন্য মানুষ কিনবে সেটা। আর এক্সচেঞ্জ ভ্যালু কি? বাজারে অন্য পণ্যের বিপরীতে এর দাম ঠিক কেমন বা কতটা। মানে মার্কসের মতে মূল্যের উৎস হচ্ছে মানুষের শ্রম, সেখানে বিনিময় মূল্যটা থাকছে। মানুষের শ্রম যতটা দেওয়া হবে ততটাই এর মূল্য নির্ধারণ হবে। তাহলে অন্য পণ্যের বিপরীতে এর দাম কতটা হবে, সেই যে উৎস সেটা ঠিক করা, মানে উৎস ঠিক করার উৎস কি? শ্রমের উপরে ভিত্তি করে। তাহলে ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু, এই দুটো দিক কমোডিটি নিয়ে তিনি বলেছেন। এছাড়া আমরা সারপ্লাস ভ্যালু, থিওরি অফ সারপ্লাস ভ্যালু, দাস ক্যাপিটালের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটা। শ্রমিক তার সারাদিনের কাজে যে পরিমাণ মূল্য তৈরি করে, মালিক তাকে তার পুরোটা মজুরি হিসেবে সেটা দেয় না। যেমন ধরো, একজন
শ্রমিক 5 ঘন্টায় তার মজুরির সমান মূল্যের পণ্য তৈরি করে, কিন্তু মালিক তাকে 8 ঘন্টা কাজ করাচ্ছে। এই যে অতিরিক্ত 3 ঘন্টার শ্রম থেকে যে বাড়তি মূল্যটা মালিক নিয়ে নিচ্ছে, তাকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। ধরো একটা কারখানায় একটা শ্রমিক 5 ঘন্টায় 10টা ফোন তৈরি করবে, কিন্তু 8 ঘন্টায় দেখা গেল 20টা করলো সে। তাহলে 5 ঘন্টার মূল্যটা কিন্তু তাকে দেওয়া হলো, কিন্তু ওই যে 8 ঘন্টা করলো তার জন্য যে আরো কিছু উদ্বৃত্ত মূল্য যেটা মালিক শ্রেণী তার শ্রমের বিনিময়ে উপার্জন করলো, সেটার মূল্য কিন্তু সে পেল না। তাহলে পুঁজিবাদ বা পুঁজিপতি বা মালিক এই যে উদ্বৃত্ত মূল্যটাকে আত্মসাৎ করে নিল, এবং এটাই হচ্ছে পুঁজিবাদের লাভের আসল রহস্য। খাটলো শ্রমিক, ফল লাভ করলো কে? মালিক, তাই না? তো মার্কস দেখিয়েছেন যে এই পুঁজিবাদের লক্ষ্যই হলো ক্রমাগত মুনাফা বাড়ানো। এর জন্যই মালিক পক্ষ হয় কাজের সময় বাড়িয়ে দিচ্ছে, অথবা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সময় কমিয়ে বেশি উৎপাদন করিয়ে নিচ্ছে। মানে হয় অ্যাবসলিউট সারপ্লাস ভ্যালু, নইলে রিলেটিভ সারপ্লাস ভ্যালু, যে কোনো এক। হয় টাইম বাড়িয়ে দাও বা প্রযুক্তিগত কিছু নিয়ে আসো যার মাধ্যমে ওগুলো কম সময়েও বেশি উৎপাদন করা যাবে। ফলে কি হচ্ছে? শ্রমিক শ্রেণী ক্রমে কি হচ্ছে? যন্ত্রে পরিণত হয়ে যাচ্ছে। নিজের কাজের উপর তার কোনো নিয়ন্ত্রণ থাকছে না, বাধ্য হয়ে জীবন চালানোর জন্য তাকে কাজটা করতে হচ্ছে। তো মালিকরা অর্জিত মুনাফা আবার কি করছে? ব্যবসায় বিনিয়োগ করে আরো বেশি বড়লোক হয়ে যাচ্ছে বা আরো পুঁজিপতি হয়ে উঠছে। তো এতে সম্পদ কিছু মানুষের কাছে একদমই সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে, তারা বেশি ধনী থেকে ধনীতর হয়ে যাচ্ছে, তাই না? মার্কস ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই যে ব্যবস্থার ফলেই বাজারে একদিন ওভার প্রোডাকশন এবং অর্থনৈতিক মন্দা দেখা দেবে, যেটা শেষ পর্যন্ত পুঁজিবাদের পতন ঘটাবে বা পতন ডেকে আনবে। মার্কস স্বীকার করেছেন যে এই যে পুঁজিবাদ উৎপাদন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, কিন্তু এটা একই সাথে শ্রমিকের সেই দারিদ্রতা এবং সেই অসমতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। কারণ মালিক যত বড় হচ্ছে, এক পক্ষের হাতেই সবসময় অর্থ এসেছে, আরেক পক্ষের হাতে আসছে না, সে দরিদ্র থেকে দরিদ্রতর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে কি হবে? প্রতিটি নিঃশ্বাস দিয়ে, তার প্রতিটি লোমকূপ দিয়ে রক্ত এবং ময়লা ঝরিয়ে সে যেই শ্রমটা দিচ্ছে সেটা মালিক পক্ষ মুনাফা অর্জন করছে। তিনি পুঁজিকে এমন একটা শক্তির সাথে তুলনা করেছেন যেটা আসে কি? অন্যের ঘাম ঝরিয়ে, অন্যের রক্ত ঝরিয়ে। তাহলে দাস ক্যাপিটাল প্রমাণ করার চেষ্টা করছে যে পুঁজিবাদ কোনো স্থায়ী বা চিরন্তন ব্যবস্থা নয়, এটা হচ্ছে শোষণের উপরে ভিত্তি করে তৈরি একটা ব্যবস্থা, যেটা নিজের ভেতরেই নিজের ধ্বংসের বীজ বহন করছে। এক সময় এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেলে কিন্তু এই পুঁজিবাদের পতন হবে। এক্সপ্লয়টেশন সেটাকেই বলা হচ্ছে, এক্সপ্লয়েট করছে তারা অন্যের শ্রমটাকে, তাই না? ক্যাপিটালিস্ট গ্রিড লিডস টু ডাউনফল অফ ক্যাপিটালিজম, তাই বলা হয়েছে। তাদের এই পুঁজিবাদের লোভটাই একদিন কিন্তু পতন ডেকে আনবে, সেটাই বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে আমরা মার্কসিজম জানলাম যে মার্কসিজম হচ্ছে এমন একটা দর্শন যেটা তৎকালীন ইউরোপের সেই ভয়াবহ সামাজিক বাস্তবতা এবং মানুষের মুক্তির একটা তীব্র আকাঙ্ক্ষা থেকে উৎপত্তি লাভ করেছে। 1840 দশকে ইউরোপে শিল্প বিপ্লব তুঙ্গে হয়েছিল। মার্কস দেখিয়েছিলেন যে একদিকে কলকারখানার মালিকরা অঢেল সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে, আর অন্যদিকে শ্রমিকরা সবাই, নারী পুরুষ সবাই, শিশু সবাই 14 থেকে 16 ঘন্টা অত্যন্ত নোংরা পরিবেশে কাজ করছে। এই যে অমানবিক দারিদ্রতা, এই যে অমানবিক শোষণ তাকে অনেক ক্ষুব্ধ করে দিয়েছিল। তিনি রেগে গিয়েছিলেন এবং তিনি এর পেছনে কারণ খুঁজে বের করতে চেয়েছিলেন। তাই এই মার্কসিজমের উৎপত্তি হয়েছিল। কারণ মার্কসের আগের দার্শনিকরা কেবল জগৎকে ব্যাখ্যা করতেন। তাই তার বিখ্যাত উক্তিতে মার্কস কি বলেছিলেন? যে দার্শনিকরা কেবল জগৎকে নানাভাবে ব্যাখ্যাই করছেন, কিন্তু আসল কাজ কি? এই ব্যাখ্যার পরিবর্তে জগৎকে পরিবর্তন করতে হবে। এমন একটা বৈজ্ঞানিক তত্ত্ব তিনি তৈরি করতে চেয়েছিলেন যেটা শ্রমিক শ্রেণীকে তাদের অধিকারের পথে চালিত করবে, মানে অধিকার আদায়ের পথে বা অধিকার আদায়ের পথটা তাদেরকে দেখাবে। তিনি বুঝতে পেরেছিলেন যে ক্যাপিটালিজম এমন একটা ব্যবস্থা যা নিজেই কিন্তু নিজের সংকট ডেকে আনবে এক্সট্রিম পর্যায়ে গেলে। তিনি দেখালেন যে দেখো, এই ব্যবস্থায় কিন্তু ধনী আরো ধনী হচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে এই শোষণ কোনো ভাগ্য বা অদৃষ্ট বা ভগবান দ্বারা নয়, বরং একটা সুনির্দিষ্ট অর্থনৈতিক পদ্ধতি যেখানে মালিক শ্রেণী শোষণ শাসন করছে শ্রমিক শ্রেণীকে। মার্কস মনে করতেন কেবল ভোটের অধিকার বা সেই আইনি স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা নয়। যতক্ষণ মানুষ পেটের দায়ে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে এবং নিজের কাজের ওপর আর অধিকার তার নেই, ততক্ষণ সে পরাধীন। এই যে অ্যালিয়েনেশন বা বিচ্ছিন্নতা বোধ থেকেই মানুষকে মুক্ত করাই ছিল তার আসল উদ্দেশ্য, যার ফলেই তার এই দর্শন আমরা মার্কসিজম নামে চিনি। তিনি সমাজের সেই শ্রেণীহীন
গঠনে বিশ্বাস করতেন। তিনি বিশ্বাস করতেন মানব জাতির ইতিহাসের চূড়ান্ত লক্ষ্য কী হওয়া উচিত, এমন একটা সমাজ যেখানে প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে এবং প্রত্যেকে তার প্রয়োজন অনুযায়ী সেই কাজের মূল্যটা ভোগ করবে। এই যে সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠার একটি শক্ত ভিত্তি দেওয়ার জন্যই কিন্তু তিনি মার্ক্সবাদ শুরু করেছিলেন। তাই সমাজের চরম বৈষম্য দূর করে শোষিত মানুষকে তাদের সেই হারানো মর্যাদা, তাদের সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্যই মার্ক্সের এই বৈপ্লবিক চিন্তাধারা শুরু হয়েছিল, সেটা আমরা দেখতে পেলাম। তার বিখ্যাত সমস্ত গ্রন্থ, বই, তাতে তিনি কি বলেছিলেন, এই সমস্ত কিছু আজকের ক্লাসে আমরা দেখলাম। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে বোঝাতে পেরেছি মার্ক্সিজম কি, কিভাবে এসেছিল, উৎপত্তি কি, এর ভিত্তি কি, মার্ক্সের বিখ্যাত সমস্ত গ্রন্থ, বই, তাতে তিনি কি বলেছিলেন, এই সমস্ত কিছু সম্পর্কে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। মার্ক্সিজম কি সে নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার হয়েছে। দেখো, মার্ক্সিস্ট ক্রিটিসিজমে আরো বিশেষ কয়েকজন তাত্ত্বিককে আমরা পাবো, যেমন ফ্রেডরিক অ্যাঙ্গেলস। এছাড়াও আমরা লেট 19th সেঞ্চুরি মার্ক্সিজম দেখতে পাবো, লেলিন এবং মার্ক্সিস্ট কালচারাল থিওরি দেখতে পাবো, লিওন ট্রটস্কিকে দেখতে পাবো, অ্যান্টোনিও গ্রামসিকে দেখতে পাবো, তার কনসেপ্ট অফ হেজেমনি দেখব, ফ্রাঙ্কফুর্ট স্কুল নিয়ে আলোচনা করব, স্ট্রাকচারাল মার্ক্সিজম নিয়ে আলোচনা করব। এছাড়াও কালচারাল ম্যাটেরিয়ালিজম, যেখানে রেমন্ড উইলিয়ামসকে আমরা দেখতে পাবো, আমেরিকান মার্ক্সিজম দেখতে পাবো, যেখানে ফ্রেডরিক জেমসনকে দেখতে পাবো আমরা, ইত্যাদি সমস্ত কিছু আমরা এই মার্ক্সিস্ট ক্রিটিসিজমের ক্লাসেই আলোচনা করব। তবে একটা পার্টে আমি এই সমস্ত কিছু ইনক্লুড করছি না, আজকের এই পার্ট 1-এ আমি এতদূর পর্যন্তই কভার করছি। পার্ট 2-তে, মার্ক্সিস্ট ক্রিটিসিজমের যে পার্ট 2-তে আমি বাদবাকি সমস্ত অংশগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আশা করি মার্ক্সিস্ট ক্রিটিসিজম নিয়ে ডাব্লিউবি সেট এবং নেটের অ্যাসপিরেন্টসদের আর কারোরই কোনো অসুবিধা হবে না। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবে। দেখা হচ্ছে মার্ক্সিস্ট ক্রিটিসিজমের পার্ট 2 নিয়ে এর পরবর্তী ক্লাসে।